নমস্কার দর্শক, আজকে আমরা এসেছি প্রসূন মৈত্র, প্রেসিডেন্ট অফ আত্মদ্বীপ। আত্মদ্বীপের পক্ষ থেকে আপনারা একটা মামলা করেছেন গত বৃহস্পতিবারে 6 তারিখে। মানে এসআইআর ফর্ম পূরণ করতে গেলে নাগরিকত্ব নিয়ে যে সমস্যাটা আছে সেটাকে আরো সরল করার জন্য, সেটাকে আরো সুন্দর করার জন্য আত্মদ্বীপের পক্ষ থেকে যে মামলাটা হয়েছিল সেটা নিয়ে আমি প্রসূনদার সঙ্গে একটু আলোচনা করবো। আচ্ছা প্রসূনদা, আপনারা যে মামলাটা করেছেন গত 6 তারিখে বৃহস্পতিবার, সেইটা সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলেন আমাদের দর্শককে। দেখুন, ব্যাপারটা হচ্ছে এসআইআর একটা প্রক্রিয়া শুরু হয়েছে গত 4 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, অন্যান্য রাজ্যেও শুরু হয়েছে, পশ্চিমবঙ্গেও চালু হয়েছে। তো এসআইআরে কিছু নির্দিষ্ট নথি ঠিক করা আছে যেগুলোকে, যাদের নাম 2002-এর ভোটার তালিকায় নেই এবং তাদের বাবা মার নামও নেই 2002-এর ভোটার তালিকায়, তাদের জন্য তো বিশেষ কিছু নথি অপরিহার্য। কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি 2002-এর পরবর্তীকালেও 2014, 15, 16 এমনকি সদ্য 2024 পর্যন্ত প্রতিবেশী দেশ থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষত বাংলাদেশকেই উল্লেখ করতে হয়, প্রচুর হিন্দু যারা সেই দেশে সংখ্যালঘু, তারা পশ্চিমবঙ্গে তাদের ধর্মীয় পরিচয়ের কারণে সেখানে অত্যাচারিত হয়ে এই রাজ্যে আশ্রয় নিয়েছেন। এবার তারা 2002-এ এই রাজ্যে ছিলেন না, এই দেশে ছিলেন না। এবার তারা কি করে, তাদের মা বাবা থাকার তো প্রশ্নই নেই, তাহলে তারা কি করে নাগরিকত্বের অধিকার পাবে বা ভোটাধিকার পাবে এসআইআরে? তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই 2019 সালে নরেন্দ্র মোদী সরকার সিএএ পাশ করেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এবং যেটা রুল ফ্রেম করা হয় 2024 সালে, যা অনুযায়ী 2014-র আগে, 31শে ডিসেম্বরের আগে, মানে 2015-র আগে, 2015 1 জানুয়ারির আগে আর কি, 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত, 14 পর্যন্ত যারা এসছেন ভারতবর্ষে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে, সেই দেশের সংখ্যালঘুরা, তারা এদেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য। এবার তারা যদি আজকের দিনে দাঁড়িয়ে, তাহলে 2003-এ যদি কেউ এসে থাকেন বা 4-এ যদি কেউ এসে থাকেন, 3-এ নয় 4-এ নয়, আমি ধরলাম 2014-র নভেম্বরে এসছে, সেটাই 2002-এর পরে এবং 2014-র আগে যিনি এসছেন তার নাম তো ভোটার তালিকায় থাকবে না, তার মা বাবার নামও থাকবে না। তাহলে তার এখন শুনানিতে গিয়ে সে কি ডকুমেন্টস দেখাবে? এখানে একটা সমাধান হচ্ছে, তার সিএতে যদি সে নাগরিকত্ব পেয়ে যায় তাহলে সে নাগরিকত্বের প্রমাণ দেখাতে পারবে। কিন্তু আজকের দিনে আমাদের বাস্তব অভিজ্ঞতা বলছে সিএতে আবেদনের সংখ্যা এবং সেটাকে প্রসেসিং এর সংখ্যা খুব বেশি নয়, মানে আবেদনের পরিমাণও কম, সেটার প্রসেসিং টাইমও অনেক বেশি। যেমন আমাদের কাছে এমন ডকুমেন্টও রয়েছে, গত ডিসেম্বর মাসের 7 তারিখে যার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, সে এখনো নাগরিকত্বের কাগজপত্র পায়নি। ফলে পরিকাঠামোগত কিছু অসুবিধা কোথাও না কোথাও রয়েছে। কিন্তু এমনও দেখা গেছে যে অনেকে পেয়ে গেছে, আবার প্রথমেই মনে 14 জনকে দিয়েছিল, সেটা খুব হাইলাইট হয়েছিল, পেয়ে গেছে। কিন্তু যারা পায়নি তাদের যে সমস্যাটা, সেটার জন্যই মনে হয় আপনাদের, যারা পেয়ে গেছে তারা সৌভাগ্যবান, তারা পেয়ে গেছে, কিন্তু যারা পায়নি সেই সংখ্যাটাও তো কম নয়, অনেক, সেই সংখ্যাটাও প্রচুর। তাহলে তাদের কি উপায়? সেই জন্য আমরা গত 6 তারিখে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, তার কাছে আমরা আবেদন করেছি এবং তিনি তার অনুমতিক্রমে মামলা দায়ের হয়েছে, যেটা শুনানি আগামীকাল হাইকোর্টে, মানে 10 তারিখ 24 নম্বর আইটি হিসেবে তার বেঞ্চে, চিফ জাস্টিসের বেঞ্চে, অ্যাক্টিং চিফ জাস্টিসের বেঞ্চে শুনানি আছে। তার মানে বলছেন আগামীকালই একদম? হ্যাঁ, 10 তারিখে, কালকে ওটার আবার শুনানি আছে। যেখানে কার বেঞ্চে আছেন বললেন? ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে, যেখানে আমাদের দুটো আবেদন রয়েছে। প্রথম আবেদন, সিএতে যে আবেদন করা হচ্ছে, যারা নাগরিকত্ব চাইছেন সিএ এর মাধ্যমে, মানে এখনো পাননি কিন্তু আবেদন করেছে, অ্যাকনলেজমেন্টটা হাতে পেয়েছে না, যারা আবেদন করছেন, করে থাকতে পারেন বা করতে চলেছেন, সিএ এর মাধ্যমে আবেদন করার আবেদনপত্রকেই এসআইআর এ একটা টাইম লিমিটের মধ্যে শেষ করতে হবে। মানে সেটা সরকার, যেমন সরকারের একটা নিয়ম রয়েছে যে 60 দিনের মধ্যে ডিএলসি এবং 30 দিনের মধ্যে তার যে হায়ার বডি তারা কমপ্লিট করে সার্টিফিকেট ইস্যুইং অথরিটিকে রেকমেন্ড করবে, কিন্তু সেখানে একটা সাবক্লজও রয়েছে, প্রয়োজনে তারা অধিক সময় নিয়ে কনসার্ন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে পারেন। তো আমরা বলছি যদি করতে হয় করুন,
কিন্তু গোটা প্রক্রিয়াটার একটা নির্দিষ্ট সময়সীমা ঠিক করা দরকার, যাতে অনির্দিষ্টকালের জন্য কেউ বঞ্চিত না হয়। 1, 2, সিএতে আবেদন যারা করছেন তাদেরকে সিএ আইনই বলছে আবেদন করার মুহূর্তে তাদের যা অধিকার এবং সুবিধা রয়েছে সেটা সুরক্ষিত থাকবে। ফলে এসআইআর যে প্রক্রিয়া চলছে তাতে যেন তাদের সেই আবেদনপত্রের যে কপি, অ্যাকনোলেজমেন্ট কপি, সেটাকে যেন স্বীকৃতি দেওয়া হয়। মানে তার যদি আর কোনো ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো তো আছেই, তার সঙ্গে যে 12টা ডকুমেন্টস আছে তার সঙ্গে 13 নম্বর ডকুমেন্ট হিসেবে যেন সিএ আবেদনের নথিকে গ্রাহ্য করা হয়, মান্যতা দেয়। যেমন আমরা বিহারের ক্ষেত্রে দেখেছি, আধারকে প্রথমে ডকুমেন্ট হিসেবে নির্বাচন কমিশন স্বীকৃতি দেননি, পরে হাইকোর্টে যাওয়া হলো, হাইকোর্ট রায় দিলেন, সুপ্রিম কোর্টও সেটা বজায় রাখলেন যে আধারকেও কনসিডার করতে হবে, মান্যতা দিতে হবে। তো আমরা চাইছি পশ্চিমবঙ্গে যেহেতু একটা বিরাট সংখ্যক উদ্বাস্তু হিন্দুরা বসবাস করছেন, যারা দীর্ঘদিন ধরে জলস্রোতের মতো বাংলাদেশ থেকে আসছেন সে দেশে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে, এবং তারা 2002 এর পরেও বহু সংখ্যক এসছেন, এবং সদ্য অতীতে যে ঘটনা আমরা দেখেছি বাংলাদেশে, তারপরে তো স্রোত বেড়েছে আরো 5ই আগস্টের পরে। তো সেই জন্য আমরা চাইছি যে 2024 অব্দি তাদের যারা এসছেন তাদের তো নরেন্দ্র মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছেন তাদের এগেইনস্টে কোনো রকম আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তাদের বহিষ্কার করা হবে না, এটা সিদ্ধান্ত নিয়েছেন। এটা তো একটা প্রোটেকশন, কিন্তু তারই সঙ্গে তারা তো ডিউ টাইমে উপযুক্ত সময় সিএ মেনে 5 বছর পরে নাগরিকত্বের আবেদন করতেই পারবেন, সেই সুবিধাও তাদের আছে। কিন্তু যারা ইতিমধ্যেই যোগ্য হয়ে গেছেন সিএ আইনে, মানে 2020 নভেম্বর অব্দি যারা এসছেন এবং যারা আবেদন করতে চলেছেন, তাদের নাগরিকত্বে সিএতে আবেদনের অ্যাকনোলেজমেন্ট কপি সেটাকেই যেন এসআইআর একটা গ্রাহ্য নথি হিসেবে গণ্য করা হয়। এই বিষয়ে আমরা আদালতের হস্তক্ষেপ প্রার্থনা করেছি। আপনারা কতটা আশাবাদী যে আদালত এই ব্যাপারে আপনাদের পক্ষে রায় দেবে? না, আশাবাদী তো আমরা সবসময়, আশাবাদের উপর ভরসা করেই তো আমরা আদালতে গেছি। আমরা বিশ্বাস করি আদালত ন্যায় করবে, আদালত আমাদের সুবিচার দেবে, এই আশাবাদ থেকেই তো আমরা আদালতে গিয়েছি। ধন্যবাদ প্রসূনদাকে। ধন্যবাদ আপনাদেরকে। আশা করব আপনাদের সবার শুভেচ্ছা নিয়ে এবং মা কালীর আশীর্বাদে আগামীকাল আমরা আমাদের যা বক্তব্য, যেটা আমাদের কাঙ্ক্ষিত জিনিস, সেটা আমরা মহামান্য আদালত থেকে সুবিচার পাবো। অনেক ধন্যবাদ। নমস্কার।